গরম খুব বাড়ছে আর তার সাথে সাথে বাড়ছে তেলের দাম, রান্নার গ্যাসের দাম। কিন্তু আমার কি, আমার বাইকও নেই, গাড়িও নেই, আর রান্না সেটাও আমি মাইক্রো ওভেনে করি। তাই তেলের দাম বাড়লো না রান্নার গ্যাসের দাম বাড়লো, তাতে আমার খুব একটা এফেক্ট হয় না। আবার শোনা যাচ্ছে ডলারের দাম বাড়ছে, এতেও আমার চিন্তা নেই, কারণ না আমি আইফোন কিনি, না আমি ফরেন ট্রাভেল করতে যাচ্ছি। আমার অনলাইন জব, পার্টি, ছোটোখাটো ট্যুর, শপিং, স্যালন, জিম, এই সমস্ত নিয়ে আমি আমার ভালোই আছি। তাই তেলের দাম বাড়লো কি বাড়লো না, আর ডলারের দাম সেটাও বাড়লো কি বাড়লো না, আমার সত্যিই কিছু এসে যায় না। এই ভাবনাটা যদি তোমারও থাকে তাহলে তুমি একটা বিশাল ভুল করছো। আজকে এই ক্রাইসিসের সিচুয়েশনে যে লাইফস্টাইলই তুমি লিড করো না কেন, যদি তেলের দাম বাড়ে বা ডলারের দাম বাড়তে থাকে, তুমি এফেক্টেড হবে, খুব খারাপভাবে এফেক্টেড হবে, আরও সিচুয়েশন খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সত্যি এই অয়েল প্রাইস আমাদের কিভাবে এফেক্ট করছে, ডলারের দাম বাড়াই বা আমাদের কি কি প্রবলেম হতে পারে, আর লাস্টলি এই সিচুয়েশন থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে হোয়াট দ্য বেস্ট, সবচেয়ে ভালো আমরা কি করতে পারি। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথমে দেখব কেন ক্রুড অয়েল বা অয়েল প্রাইস আমার জন্য এতটা ইম্পর্টেন্ট। ক্রুড অয়েল বা অয়েল প্রাইস যখন বাড়তে থাকে, তার সাথে সাথে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়। তুমি যে খাবার খাও, যে সবজি, যে ফল, মাংস, সমস্ত কিছু যেগুলোই তোমার কাছে আসে, সেগুলো তো একটা ট্রান্সপোর্ট করে আসে। এই লরিতে আসা, তারপরে সেটাকে কোথাও স্টোর করে রাখা, সেখান থেকে আবার আর একটা ছোট গাড়ি করে তোমার কাছে আসা, এই সমস্ত জিনিসটা যখন হয় তার জন্য একটা কস্ট লাগে। অয়েল প্রাইস বেড়ে গেলে এই কস্টটা বেড়ে যায়। এই কস্টটা কে বেয়ার করবে, কোথায় অ্যাড হবে এই কস্টটা? সবজি বা ফলের দামের মধ্যে। এই জন্য বাড়তে থাকে খাবারের দাম। তার সাথে সাথে যখন রান্নার গ্যাসের দাম বাড়তে থাকছে, তাহলে যারা খাবার তৈরি করে বিক্রি করছে বা বাড়িতে তৈরি করছে, সেগুলোরও দাম বাড়তে থাকছে। তার মানে কাঁচা খাবার হোক বা বানানো খাবার, সমস্তটাই কিন্তু দামে বেড়ে যাচ্ছে যদি অয়েল প্রাইস বাড়ে। এই অবধি বোঝা গেল? এবার সমস্ত কিছুর দাম যদি বাড়তে থাকে আর তোমার ইনকাম যদি একই থেকে যায়, তাহলে কি হবে? তাহলে ইনফ্লেশন হবে, যেখানে জিনিসের দাম কিন্তু কন্ট্রোল করা দরকার হবে। আর জিনিসের দাম কন্ট্রোল করার জন্য কি করতে হবে? তখন ব্যাংক কিন্তু ইন্টারেস্ট রেটকে আরও বাড়িয়ে দেবে। ব্যাংক যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, ব্যাংকের থেকে শুধুমাত্র যে তুমি টাকা পয়সা নিয়েছো তা তো না, বড় বড় কোম্পানিরাও লোন নেয়। যখন ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, কোম্পানির প্রফিট তখন কম হতে থাকবে। কোম্পানিও চেষ্টা করবে তার প্রফিটকে মেনটেন করতে। করতে গেলে কি করতে হবে? এক্সপেন্স কমাতে হবে। কোম্পানির এক্সপেন্সের মধ্যে একটা বড় জিনিস হলো ওয়ার্কফোর্স, তার মানে আমাদের মতো মানুষ যারা চাকরি করে, তাদের জন্য যে এক্সপেন্স হয় সেটা কমিয়ে আনতে হবে। তাহলে ইনক্রিমেন্ট কম করতে হবে, বোনাস কম করতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষকে লে অফ বা ফায়ারও করতে হবে, যাতে কোম্পানির প্রফিট মেনটেন থাকে। এবার এই রকম যদি আশঙ্কা থাকে যে তোমার চাকরি যেতে পারে বা তোমার চাকরি যদি চলে যায়, তাহলে কি হবে? তাহলে তোমার যে ইএমআই, সেটা কোথাও না কোথাও পে করতে তুমি ফেল করবে। তুমি চেষ্টা করবে যে যেটুকু টাকা আছে সেটাকে সঞ্চয় করতে। তার মানে কোথাও খরচ করতে চাইলে সেটাও তুমি কন্ট্রোল রাখবে। বেসিক যেটুকু করা যায় সেটুকুই করতে চাইবে। এতে কি হবে? এতে কনজাম্পশন যেটা, সেটা কিন্তু রিডিউস হয়ে যাবে। আমরা যে খরচ করি সেই খরচগুলো কমে আসবে। তাহলে কনজাম্পশন কম হয়ে এলে কান্ট্রির যে ইকোনমিক্যাল গ্রোথ, সেটাও কিন্তু আস্তে আস্তে কম হয়ে আসবে। ওভারঅল সব কিছুই খারাপের দিকে যাবে। তার মানে বুঝতে পারছো অয়েল প্রাইসটা কত ইম্পর্টেন্ট। তুমি অনলাইন জব করো আর বাইক বা কার তোমার কাছে থাকুক কি থাকুক না, অয়েল প্রাইসটা কিন্তু তোমাকে এত বেশি এফেক্ট করবে। লং টাইমে কান্ট্রির গ্রোথের ওপরে অনেক এফেক্ট আনে। তাই জন্য অয়েল প্রাইস তোমার জন্য সত্যিই ম্যাটার করে, এটাকে কনসার্ন হিসাবে দেখা উচিত। এবার আমরা জানবো কেন ডলার প্রাইস আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট। আজ থেকে প্রায় 17-18 ইয়ার্স আগে আমি যখন অফিসে কাজ করতে শুরু করেছি, তখন আমার প্রচুর অ্যাব্রড ট্রাভেল হতো। আর আমাদের কোম্পানি সেখানের জন্য আমাদের
ক্যাশে ডলার দিত, আমাদের হিসাবপত্র করতে হতো। তখন ডলার প্রাইস ছিল 45 থেকে 50 রুপিস, যেটা আজকে হয়ে দাঁড়িয়েছে 95 রুপিস। তার মানে তখন $100 দিয়ে বা 5000 রুপিস দিয়ে আমরা যেটা কিনতে পারতাম, সেই জিনিসের দাম এখন যদি একই $100 থেকে যায়, সেই জিনিস কিনতে আমার 9500 রুপিস লাগবে, 5000 আর পাবে না। এটাই এফেক্ট হয় ডলারের দাম বাড়াতে। কিন্তু আমরা সাধারণত মনে করি আমরা তো ডলারে কোনো কিছু কিনছিই না, তাই $100 5000 টাকাই হোক বা 9500 টাকাই হোক, আমার কোথায় এফেক্ট হয়? একদম ঠিক কথা। কিন্তু তুমি না কিনলেও তোমার কান্ট্রি তো কিনছে। তোমার কান্ট্রি ইন্ডিয়া অন্য দেশের কাছ থেকে যখন কিছু জিনিস কিনছে, সেখানে ডলারেই ট্রানজাকশনস হয়, ডলারেই পেমেন্ট করতে হয়। আর সেই জিনিসটা যখন দেশের মধ্যে এসে তুমি যখন রুপিজে সেটা কিনবে, তখন ইন্ডিয়াকে যে বেশি টাকা পেমেন্ট করতে হয়েছে ডলার ভ্যালু বেড়ে যাওয়ার জন্য, সেটা তোমাকেও পেমেন্ট করতে হবে। যদিও তুমি কিন্তু ডলারে কিনছো না, তুমি আইএনআর বা রুপিজেই কিনছো, কিন্তু পেমেন্টটা তোমাকেও বহন করতে হবে। এই অবধি যদি বোঝা যায়, এবার আমরা দেখব কি কি জিনিস এত ইম্পর্টেন্ট যেগুলোকে আমার বাইরে থেকে কিনতে হয়। প্রথমত ক্রুড অয়েল। আর ক্রুড অয়েল সেটা কেন এত ইম্পর্টেন্ট সেটা তো আগের সেকশনেই দেখলাম। নেক্সট বড় ইম্পোর্ট করতে হয় ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল থেকে শুরু করে ছোটোখাটো নানা রকম ইলেকট্রনিক্স আর তার চিপস, এই সমস্ত কিছুই কিন্তু ইম্পোর্ট হয়। এর সঙ্গে সঙ্গে ইম্পোর্ট হয় গোল্ড বা খুব দামি অন্যান্য মেটালগুলো। আর তার সাথে সাথে বড় বড় কোম্পানিতে যে সমস্ত যন্ত্রপাতি লাগে সেই সমস্ত জিনিসগুলো। এই চারটে সেকশনই সবচেয়ে বেশি ইম্পোর্ট হয়। এছাড়াও আছে মেডিসিন বা ওষুধ, খাবার তেল, নানা রকম সার, কেমিক্যাল, এই সমস্ত কিছু। তাহলে এই সমস্ত কিছুই যদি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় আর তার জন্য যদি আমাদের ডলারে পেমেন্ট করতে হয়, তাহলে ডলারের ভ্যালু বেড়ে যাওয়াতে আমাদের পেমেন্ট অনেক বেশি করতে হয়। আর এই বেশি টাকা দিয়ে জিনিসগুলো যখন আমাদের দেশে ইম্পোর্ট হয় আর সেগুলো যখন তোমার আমার মতো মানুষকে ইউজ করতে হয়, তখন আমাদের যে পেমেন্টটা করতে হবে সেটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে এখন বোঝা গেল কেন ডলার প্রাইস বেড়ে যাওয়াতে আমাদের পার্সোনাল লাইফের এক্সপেন্স এফেক্টেড হবে। যদিও তুমি আইফোনও কিনছো না বা ফরেন ট্রিপও করছো না, তাও কিন্তু তুমি এফেক্ট পাবে। তাহলে অয়েল প্রাইস বাড়লে আমরা কি কি ভয়ানক অবস্থার মধ্যে পড়তে পারি সেটা আমরা বুঝতে পারলাম। ঠিক একই রকমভাবে ডলার প্রাইস বেড়ে যাওয়াতে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি সেটাও আমরা বুঝতে পারলাম। কিন্তু না অয়েল প্রাইস আমাদের কন্ট্রোলে আছে, না ডলার প্রাইস আমরা কম করতে পারবো। আমরা যেটা করতে পারবো, নিজেদের প্রোটেক্ট করতে পারবো। তাই এই লাস্ট সেকশনে আমরা দেখব যে নিজেদের প্রোটেক্ট করতে কি কি জিনিস আমাদের করতে হবে। রেডি? সবার প্রথমে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। এমার্জেন্সি ফান্ড কি, এর পারপাস কি, এই সমস্ত কিছু ডিটেলসে জানতে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। সেকেন্ড, হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে। কতটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত আর লাইফ কভারেজ কতটা কার জন্য রাখা উচিত, ডিটেলস জানতে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা দেখো। থার্ড, স্টক বা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করো সেটাকে কন্টিনিউ করতে হবে, কিন্তু স্টক ইনভেস্টমেন্টের জন্য কিছু স্পেশাল প্রসেস তোমাকে ফলো করতে হবে। ডিটেলস জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। ঠিক তেমনই মিউচুয়াল ফান্ডের এসআইপি কিন্তু বন্ধ করা যাবে না, কিন্তু বন্ধ না করলেও কোন কোন মিউচুয়াল ফান্ড এই সময় অ্যাভয়েড করতে হবে আর কোন কোন মিউচুয়াল ফান্ডে নিজের ইনভলভমেন্ট আরও বাড়িয়ে দিতে হবে, সেটা জানতে এই দুটো ভিডিও অবশ্যই দেখো। আর লাস্টলি, হার্ড অ্যাসেট কেনার চেষ্টা করো। হার্ড অ্যাসেট মানে যেটা সলিড, যেটা দেখা যায়, যেমন ল্যান্ড। কিন্তু ল্যান্ড কেনা সবার পক্ষে সম্ভব না হলে অ্যাটলিস্ট বাড়ি বা ফ্ল্যাট। কিন্তু কার জন্য বাড়ি কেনা ভালো আর কার জন্য রেন্টে থাকা ভালো, সেইটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখো। এবার ডিসক্লেমার, আমি কোনো ইকোনমিক্স নই আর আমি জিওপলিটিক্যাল খুব ভালো বুঝিও না। আমি চারিদিকে যে প্রবলেমগুলো ফেস করছি আর তার সাথে সাথে যে সমস্ত আশঙ্কা থেকে নিজের জন্য কিছু প্রোটেকশন প্ল্যান করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার অ্যাডভাইস নেওয়ার আগে স্ট্র্যাটেজিগুলো তোমার সাথে ম্যাচ করছে কিনা সেটা একবার দেখে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।